আমার হাজবেন্ড বলে তার বসের বউ সুন্দর, পাশের বাড়ির ভাবি সুন্দর, নিচতলার সাদিয়া সুন্দর, এই টাইপের কথাগুলো আমাকে বলতো। আমি এবার অনার্স থার্ড ইয়ারে পড়তেছি, আর আমার আব্বু একজন বিজনেসম্যান। আমার আব্বুর বড় সন্তান আমি। আমার ওর সাথে পরিচয়টা হয়েছিল 2022 সালের শেষের দিকে, ফেসবুকের ম্যাট্রিমনি একটা গ্রুপ থেকে আর কি। তখন ওই মুহূর্তে আমার বাসা থেকে ছেলে খোঁজা হচ্ছিল আমাকে, বিয়ে দিবে সেজন্য। আর সেও ওই মুহূর্তে মেয়ে খুঁজতেছে যে সে বিয়ে করবে। সো ওইভাবে আমাদের পরিচয়টা হয় ম্যাট্রিমনি একটা গ্রুপ থেকে। দেন আমরা ফেসবুকে কথা বলতাম। সে তার পরিচয় সবকিছু দিল, আমি আমার পরিচয়টা ওকে দিলাম। সে বাংলাদেশের একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে জব করে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে, আমরা সবাই চিনি। সেখানে অফিসিয়াল একটা পোস্টে জব করে। ওর বাসা ছিল পুরান ঢাকায়, আর আমার বাসা ময়মনসিং। সে আমার থেকে বয়সে প্রায় 13 বছরের বড়। এরপর ও আমাকে পছন্দ করলো। আমাদের প্রথম আলাপটাই হয়েছিল বিয়ে কেন্দ্রিক। তো সে আমাকে শুরুতে আমাকে বলছিল যে তার এর আগে একটা বিয়ে হয়েছে আর কি, আর সেটা ডিভোর্স হয়ে গেছে। তো আমি যখন তার কাছে মানে কারণ জানতে চাই যে কেন ডিভোর্স হয়েছিল, সে অনেক ইমোশনালি আমাকে বলে যে ওই মেয়েটা নাকি পরকিয়া করতো, তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে, তাকে অনেক বড় একটা ধোঁকা দেওয়া হয়েছে। সে অনেক দিন ট্রমার মধ্যে ছিল। সে ভেবেছিল বিয়ে করবে না, কিন্তু এভাবে লাইফ তো চলবে না। তো সে বিয়ে করার ডিসিশন নিয়েছে। তো পরবর্তীতে আমাকে আর কি বিয়ের প্রস্তাব রাখলো আর কি। বিষয়টা আর কি নিয়ে ভাবলাম যে আমি তো একটা সিঙ্গেল মেয়ে, ও যেহেতু ডিভোর্সি একটা ছেলে, তো আমি কি আদৌ কি তাকে বিয়ে করবো কিনা এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করি। তো এক পর্যায়ে ওর কথাবার্তা আমার কাছে ভালো লাগতো। সে অনেক টেক কেয়ার করতো আসলে। মানে সে দিনের মধ্যে মোস্ট অফ দ্য টাইম সে আমাকে দিত। তো আমি আমার একটা আপুকে এই বিষয়টা মানে জানাই, সে সাথে সাথে না করে দিছে। সে একটা ডিভোর্সি ছেলে, আমি একটা অবিবাহিত মেয়ে। তো আমি কেন তাকে বিয়ে করার জন্য রাজি হইলাম এটা আমাকে প্রশ্ন করে, যেহেতু বড় আপু বিষয়টা বুঝতেছিল না। তো এরপরে আমি আমার ফ্যামিলিকে আমি বললাম যে তার লাইফে একটা এরকম অ্যাক্সিডেন্ট আছে, কিন্তু সে অনেক ভালো। আর যেহেতু তার লাইফে এরকমের একটা দুর্ঘটনা আছে, তাহলে হয়তো আমাকে আরো বেশি ভালো লাগবে, মানে আমার চিন্তা ভাবনাটা এরকমের ছিল। তো এই লোভ থেকেই আসলে আমি ওর প্রতি মানে উইক হয়ে যায় আরো বেশি, যে না ঠিক আছে আমি ওকেই বিয়ে করব। আমার তাকে অনেক বেশি ভালো লেগে গেছিল। মানে ওই মুহূর্তে মনে হচ্ছিল যে আমার তাকেই লাগবে। পরে সে তার ফ্যামিলিকে জানায় যে তার একজনকে পছন্দ হয়েছে, এটা ফ্যামিলিগত ভাবে কিভাবে কি করা যায় এটা বলে। তো এরপরে তার মা আমার সাথে উনি কথা বলে, মানে আমাকে ভালো লাগে, আমার ফ্যামিলির সাথে কথা বলতে চায়, ওনারা আসতে চায় আমাদের ময়মনসিং আমাদের বাড়িঘর দর দেখার জন্য বা আমাকে সরাসরি দেখার জন্য। তো আমার আম্মু তো প্রথমে রাজি ছিল না, পরে আমার মুখের দিকে তাকিয়ে উনি রাজি হইছে। আমার আব্বুকে অনেক বুঝায় রাজি করাইছে যে আয়শা দেখা যাক, আর দেখে গেলে তো অনেক সময় বিয়ে হয়ে যায় না। তারপর ওদের বাড়ি থেকে তারা ফ্যামিলি সহ মানে আমাদের ময়মনসিং আসলো আমাকে দেখার জন্য। তারা আমাকে দেখে পছন্দ করলো। পছন্দ করার পরে তারা ঢাকায় চলে গেল। চলে যাওয়ার পরে তারা কোনো কল দিয়ে এই বিষয়ে কোনো কিছু বলতেছিল না, কিন্তু আমি একটু মানে আপসেট হয়ে গেছিলাম, যেহেতু ওকে আমার ভালো লাগছে। তো তারপরে মনকে বুঝাই নিছি যে হয়তো এটা আমার নসিবে নাই। আর আমি ওকে তখন বলছি যে আপনার আম্মার পছন্দ হয়তো ঢাকায় আপনাকে কোথাও বিয়ে করাবে, তো আপনি ওইখানে বিয়ে করে নেন। তো এটা বলে ওর সাথে আমার কথা বলাটা ওইখানে শেষ হয়ে যায়। কোনো ধরনের কন্ট্রাক্ট ছিল না। আমার বাসা থেকে বলছিল ওকে যেন আমি ব্লক করে দিই, তো আমি আমার ফ্যামিলির কথা মতো ওর সাথে আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখছিলাম অলমোস্ট 6 মাস। 6 মাস পর সে নিজে থেকে আবার আমাকে নক দেয়। তো নক দিয়ে সে আমাকে বলে তার বাসা থেকে প্রায় 20টা মেয়ে দেখছে, কিন্তু তার নাকি মন আমার এখানে পড়ে আছে, সে অন্য কোথাও বিয়ে করবে না, মানে তার আমাকে এতই পছন্দ। তো আমি বলছি এগুলো তো আমাকে বলে লাভ নেই, যেহেতু বিষয়টা শেষ হয়ে গেছে এটা আর নতুন করে এগোনোর কোনো দরকার নেই। সে বলে যে না, মানে আমি আসলে যেভাবে পারি আমি তোমাকে বিয়ে করবো। আর আমি এটা আমার ফ্যামিলিকে জানাই। তো সে আমার ফ্যামিলির সাথে কথা বলতে চায়, সে আমার নানুর সাথে কথা বলে, সবার সাথে কথা বলে, সে সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছিল। তো এরপরে আমার ফ্যামিলি থেকে বলে তো তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আসো।
তো সে ওই মুহূর্তে কি করে, মানে তার বাসায় সে অনেক বেশি, মানে এটা বলা শুরু করে যে এখানে যদি বিয়ে না করাও তাহলে হচ্ছে মানে আমি মারা যাব, এই টাইপের কথা বলে ওনাদেরকে রাজি করায়। রাজি করানোর পরে তার আম্মা হচ্ছে আমার আমার মাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমার আম্মুর কাছে অনেক মানে রিকোয়েস্ট করে যে হচ্ছে আপনার মেয়েটাকে আমাকে দিয়ে দেন, আমার ছেলেটা খুবই ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নফল রোজা করে, এই টাইপের কথাগুলো বলে আমার মাকে আর কি নরম করার চেষ্টা করছে। তো আমার আম্মু হচ্ছে এক পর্যায়ে রাজি হইলো। পরে একটা ডেট ফিক্সড করে। ডেট ফিক্সড করার পরে তাদের বাসায় হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে প্রায় 8 থেকে 9 জন আর কি যায়। আমার যে পাগলামো গুলো ছিল, মানে আমার কাছে মনে হয়েছে যে না আমার ওকেই লাগবে, আমারও ওই মুহূর্তে মনে হইতো যে আমার ওকেই লাগবে। তো আমার জন্য শুধুমাত্র আমার আম্মু তাদেরকে বলে যে না ঠিক আছে তোমরা কথাবার্তা ফাইনাল করে আসো, মেয়েকে এখানে বিয়ে দিব। এটা আমার আম্মু আমার মামাদেরকে জানায়। মানে ওই দিনই যেদিন দেখতে গেছে ওই দিনই হচ্ছে তারা আরেকটা বিষয় ক্লিয়ার করছিল যে পুরান ঢাকার নিয়ম যে মেয়ের বাসা থেকে কিছু উপহার দিতে হয়, এটা ওই দিনই তারা বলতেছিল আমার মামাদেরকে। তারপরে আমার ফ্যামিলি রাজি হয়, বলছে যে, আচ্ছা ঠিক আছে আমরা মেয়ের জন্য ফার্নিচার টার্নিচার সবকিছু দিয়ে দিব। পরে বিয়ের ডেটও ফিক্সড করা হলো। তারপর হচ্ছে 15ই সেপ্টেম্বর তারা হচ্ছে আমাদের বাড়িতে আসে, আমার বিয়েটা হইলো। বিয়ে হওয়ার পরে আমাকে নিয়ে ওরা ঢাকায় চলে গেল। আমার বিয়েতে হচ্ছে প্রায় 3 লক্ষ টাকার ফার্নিচার দেওয়া হয়েছিল। তো এরপরে হচ্ছে আমাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে ভালোভাবে বরণ করে হচ্ছে বাসায় তুলছে। শুরুতে প্রথম কিছুদিন ঠিকঠাকই ছিল। আমার বিয়ের 3 দিনের মাথায় তাদের কাছে মনে হয়েছে আমি বেশি সুন্দর না, আমি চিকন কেন, এগুলো নিয়ে আর কি তাদের অনেক মন্তব্য ওই মুহূর্তে আর কি আসতেছিল। আমাকে নিয়ে নাকি সমাজের হাটে আর কি তোলা যাবে না, তারা আরো সুন্দরী মেয়ে চাইলে তাদের ছেলের জন্য আনতে পারতো, তাদের ছেলে কেন আমাকে সিলেক্ট করলো, এই কথাগুলো যখন আমার শাশুড়ি আর আমার ননাস বারে বারে বলতেছিল, ওই মুহূর্তে আমার হাজবেন্ড চিন্তা করে যে আমাকে ডাক্তার দেখাবে। আমার হাজবেন্ড কিন্তু ওই মুহূর্তে আমার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার বা কোনো কিছু এই টাইপের কোনো কিছু করে নাই। সে যেহেতু আমাকে পছন্দ করে নিয়ে আসছে, সো এখানে তার কোনো কিছু বলার রাইটস নাই। তো সে আমাকে বিয়ের 1 সপ্তাহ পরে সে আমাকে ঢাকা পিজি হসপিটালে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যায়। ডাক্তার দেখানোর কারণ ছিল যে আমি শুকনা কেন। প্রতিনিয়ত প্রতিনিয়ত আমার শাশুড়ি ননাস শুধুমাত্র আমার বাহ্যিক সৌন্দর্য নিয়ে, আমার বডি ফিটনেস নিয়ে ওকে মানে বাজে কথা বলতো। আর আমার হাজবেন্ড ওই মুহূর্তে তাদের মানে কথার কোনো উত্তর দিত না, প্রতিবাদ করতো না, অনেক বেশি বাজে কথা বলতো যেটা আমি নিতে পারতাম না। এগুলা বলে বলে মানে আমার হাজবেন্ডের মাথাও নষ্ট করে ফেলতো। আর মানে ওদের কথা শুনে শুনে এক পর্যায়ে আমার হাজবেন্ডও বলতে শুরু করছে যে তার বসের বউ সুন্দর দেখতে, তার বসের বউ সুন্দর, পাশের বাড়ির ভাবি সুন্দর, নিচতলার সাদিয়া সুন্দর, এই টাইপের কথাগুলো আমাকে বলতো। আমি যখন আমার বান্ধবীদের সাথে কথা বলতাম আমার হাজবেন্ড বলতো যে আল্লাহ তোমার বান্ধবী কত সুন্দর, আমার চোখে কি আগে ওইটা পড়লো না। এরপর আমার ছোট বোনকেও ছাড়া হয়নি, আমাকে বলতো যে তুমি চলে যাও বাপের বাড়ি, তোমার ছোট বোনকে পাঠায় দাও। সে বলতেছিল যে তোমার ছোট বোন বেশি সুন্দর, তুমি চলে যাও, তোমার ছোট বোনকে পাঠায় দাও। তা আমি এগুলো ভাবতাম যে সে হয়তো দুষ্টামি করে বলে, কিন্তু সে এই কথাগুলো মোটেও দুষ্টামি করে বলে নাই, সে একদমই সিরিয়াস ভাবেই কথাগুলো বলতো। কিন্তু আমি বিষয়গুলোকে সিরিয়াসলি নেই নাই। পরে তার যে হচ্ছে মামারা আছে, তার মামারা হচ্ছে ইমোর মাধ্যমে হচ্ছে বিভিন্ন মেয়ের ছবি পাঠাইতো মেয়ে দেখার জন্য। আমি তার সামনে বসে আছি ওই মুহূর্তে সে বিয়ে করবে, মেয়ে দেখতেছে। তো এই ব্যাপারটা মানে দেখার পরে আমার খুবই অবাক লাগছে। পরে তো আমি ওইদিন অনেক কান্নাকাটি করছি। তো এভাবে করে হচ্ছে 2 মাস কেটে গেল তার সাথে আমার। পরে এক পর্যায়ে তাদের এই যে এরকমের হচ্ছে অত্যাচারের কারণে আমি চলে আসি বাপের বাড়ি। তখন বাপের বাড়ি আসার পরে আমি লং টাইম ছিলাম। আমার ফ্যামিলি থেকে ভাবছিল যে এরকমের হইতে থাকলে তো আসলে সংসার এখানে কিভাবে আমি করব। আমার হাজবেন্ড যেন ঠিক হয় এর জন্য আমাকে আর দিতে চাইতেছিল না। ওই মুহূর্তে বলছিল যে তুমি আমাদের বাসায় আসো, আমরা এটা নিয়ে বসি, কি হয়েছে না হয়েছে, আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমার মেয়েকে আমি শাসন করব, আবার যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমরা দেখতে চাই কি ভুল, এগুলো সমাধান করার দরকার আছে, এভাবে তো আর হয় না। তো এটা বলার পর সে কোনোভাবে আসতে রাজি না, সে আমার সাথে ঠিক মতো কথাবার্তা বলতো না। তো আমিও ভাবছিলাম যে প্রথমে যে আমি আর ঢাকায় যাব না, ও যদি আসে আমাকে নিয়ে যায় তাহলে যাব। বাপের বাড়ি 2 মাসের মতো ছিলাম, সেও আমাকে নিতে আসে না। আর আমার ফ্যামিলি থেকেও বলতেছে যে না আমাকে আর ওইখানে দিবে না। তো মানে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে না আমার সবকিছু বাদ, আমার আগে সংসার লাগবে। যেটা যেই যাই হয়ে যাক আমার সংসার লাগবেই লাগবে, আমি কোনোভাবে ডিভোর্সি একটা পেতে চাই না, আমি ডিভোর্সি হইতে চাই না। এরপর আমার ফ্যামিলিকে আমি অনেক বুঝায়া
আমার বাবাকে আমি অনেক বুঝাইলাম আমাকে শ্বশুরবাড়ি দিয়ে আসো, তারপর আমার বাবাকে নিয়ে আমি আমার শ্বশুরবাড়ি চলে গেলাম। তখন আমার হাজবেন্ড কিন্তু বলছিল যে আমি জানি আমার মা আমার বোন তোমার সাথে অনেক অন্যায় করে, তুমি একবার ঢাকায় আসো, তোমাকে নিয়ে আমি আলাদা বাসা ভাড়া নিব। তো আমি ওই কথার উপর ভিত্তি করে কিন্তু আমি আমার বাবাকে নিয়ে ঢাকায় চলে গেলাম। শ্বশুরবাড়ি যাওয়ার পরে হচ্ছে তারা আমাকে কোনোভাবে বাসায় তুলবে না। আমার বাবাকে বলতেছিল যে হচ্ছে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে চলে যান, ওর সাথে হচ্ছে ওর সংসার মানে আমরা করাবো না। আমি আমার শাশুড়ির পায়ে ধরলাম, ধরার পর আমি বলেছি যে আমি আমার বাপের বাড়ি গেছি, এটা আমার ভুল হয়েছে, আপনারা আমাকে মাফ করে দেন, আমাকে আমার সংসারটা করতে দেন। আমাকে বাসায় তুলে নিছে, তুলে নেওয়ার পর আমার আব্বু আমাকে ওইখানে রেখে চলে আসছে। চলে আসার পরে ওই মুহূর্তে হচ্ছে আমার শাশুড়ি আমাকে বলে যে তুমি আমাদের ছেলের সঙ্গে রাতে ঘুমাইতে পারবে না, এক বিছানায় শুইতে পারবে না। এটা নিয়ে কোনো কিছু সে বলে নাই যে হচ্ছে কেন আলাদা ঘুমাবো বা কেন এই টাইপের কোনো কথা তার মাকে সে বলে নাই। তারপর হচ্ছে একই রুমে সে বিছানায় ঘুমাইতো আর আমি হচ্ছে নিচে অথবা সোফার মধ্যে আমি ঘুমাইতাম। এর মধ্যে যখন তার আমাকে প্রয়োজন হতো তখন শুধুমাত্র সে আমাকে তার কাছে বিছানায় ডাকতো, এছাড়া আমি সোফায়। এভাবে করে হচ্ছে বেশ কিছুদিন পার হয়। এক পর্যায়ে মানে আমি দেখতে পারি যে হচ্ছে সে উকিলের সাথে কথাবার্তা বলতেছে, কাগজপত্র রেডি করতেছে, সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। কারণ হিসেবে সে উল্লেখ করলো যে আমি দেখতে তার চোখে এখন সুন্দর না। বলে পুরুষ মানুষ হচ্ছে সৌন্দর্যের পূজারী, ঠিক আছে? তো তোমাকে দিয়ে আমার চলবে না, তুমি দরকার বলে চলে যাও, তোমার ছোট বোনকে দিয়ে দাও। এই কথাগুলো যখন আমি শুনলাম ওর মুখ থেকে, মানে আমি নিতে পারতেছিলাম না। আমি তো আমার ফ্যামিলির বিরুদ্ধে যায় ওকে আমার লাইফে নিয়ে আসছে, আমার ফ্যামিলি তো ওর কাছে আমাকে দিতে চায় নাই, আর আমাকে বিয়ে করার পর আমাকে তার ভাল লাগে না। এটা কি ডিভোর্স দেওয়ার জন্য কোনো কারণ হইতে পারে? আমি তো দেখতে অসুন্দর না, আমি যেহেতু আমার পরিচয় গোপন রাখছি, আমি তো আপনাদেরকে আমার সৌন্দর্যটা খুলে দেখাইতেও পারতেছি না। যাই হোক, তো আমাদের বিয়ের তো খুব বেশি সময় হয় নাই তখনও। আমি যে পুরনো হয়ে গেছি এরকমেরও না, তার আমার প্রতি কেন এতটা অনীহা, মানে আমি এই জিনিসগুলো নিতে পারতেছিলাম না। তো আমার পরিবারকে আমি জানাইলাম আমার সাথে এগুলো ঘটতেছে, আমাকে নিয়ে যাও। ওই মুহূর্তে আমার মামা আমাকে একটা কথা বলে যে আমাদের ফ্যামিলিতে কোনো ডিভোর্স নাই, যে ওইখানে তুমি যেভাবে হোক তোমার ওইখানে থাকতে হবে। যদি তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমাকে মেরে ফেলে তাহলে আমরা ওইখান থেকে গিয়ে তোমার লাশ নিয়ে আসবো, কিন্তু তুমি ওইখান থেকে এইভাবে আইসো না, আর আমরা মানে এভাবে যাব না। পরবর্তীতে আমি হচ্ছে ওদেরকে বলতেছিলাম আমাকে তাহলে দিয়ে আসো, নয়তো আমাকে একাই যাইতে দাও। সে আমাকে একাও যাইতে দিবে না, মানে তাদের ভাবনা ছিল যদি আমি একা চলে যাই আমার ফ্যামিলি থেকে ওদের নামে হচ্ছে কেস করে দিবে। এই জন্য আমাকে একাও তারা ছাড়তেছিল না। ওই মুহূর্তে আমার ফোনও তারা নিয়ে নিছে। অলমোস্ট 15 দিন ফোন তাদের কাছে ছিল, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না, ওইখানে তাদের অত্যাচার। পরে আমি এক পর্যায়ে চিন্তা ভাবনা করলাম যে আমার ওই বাসা থেকে আমার যেভাবে হোক বের হইতে হবে, ওইখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। তারপর আমি নিজে থেকে ওই বাসা থেকে 4ই ফেব্রুয়ারি বের হয়ে চলে আসলাম। বের হওয়ার পরে আমি 999-এ কল করি, কল করার পরে পুলিশ আমাকে ওইখান থেকে আইসা উদ্ধার করে। উদ্ধার করে আমার আব্বুকে ফোন দেওয়া হয়, তারপর হচ্ছে আমার আব্বু আমাকে থানা থেকে গ্রামের বাড়ি আমাকে নিয়ে আসলো। এরপরে আমি 3-4 দিন পরে হচ্ছে একটা ডিভোর্স লেটার আমি আমার হাতে পাই। ডিভোর্স লেটার হাতে পাওয়ার পরে তো মানে আমার সাথে আমার পুরো ফ্যামিলি কান্না করে, আমার পুরো গোষ্ঠী কান্না করে যে আমরা তো রাজি ছিলাম না ওইখানে বিয়ে দেওয়ার জন্য, তুমি নিজে থেকে ওইখানে গেলা, আর ও তোমাকে হচ্ছে মানে আজকে এই অবস্থায় ছাইড়া দিল। এরপর আমার ফ্যামিলি থেকে চাইছিল ওদেরকে হ্যারেস করার জন্য, ওরা যেহেতু আমার সাথে এত অন্যায় করছে, কিন্তু আমি না করছি। আমি বলছি যে ওদের বিরুদ্ধে তোমরা কোনো কিছু করবা না, আমি সবকিছু আল্লাহর কাছে রেখে দেবো, আল্লাহ পাক ওদের অবশ্যই বিচার করবে। এরপরে ওদের বাসায় তো আমার ফার্নিচার গুলো ছিল, আমার আব্বু মানে উপহার স্বরূপ যে ফার্নিচার গুলো দিয়েছিল ওগুলো ওদের বাসায় ছিল। কোর্টের মাধ্যমে হচ্ছে ওদেরকে নোটিশ পাঠানো হয় যে আমার জিনিসগুলো ফেরত দেওয়ার জন্য। তারপর আমার ফ্যামিলি হচ্ছে মানে গেল, যাওয়ার পর হচ্ছে ফার্নিচার গুলো নিয়ে আসলো। এই যে আমাকে ওরা হচ্ছে ডিভোর্স একটা দিল, আমি তো এটা পাওয়ার জন্য ওকে বিয়ে করি নাই। আজকে 2.5 বছর হয়ে গেছে ওর সাথে আমার সবকিছু শেষ হওয়ার, তারপরেও হচ্ছে আমি কোনোভাবেই মানে ওগুলো ভুলতে পারি না। আমার প্রতিনিয়ত আমার স্বামী সংসারের কথা মনে হয়। আমি আজ পর্যন্ত মুভ অন করতে পারি নাই। আমার কোনো শত্রুর সাথেও যেন এই ধরনের ঘটনা না ঘটে, যে ডিভোর্স যে বিষয়টা, আমি আমি আমার শত্রুর সাথেও এমন হোক আমি চাইবো না।
এই 2-2.5 বছর মানে আমার লাইফে মানে কিভাবে গেছে, মানে যাচ্ছে দিনগুলো, সেটা মানে আমি কাউকে বুঝাইতে পারবো না। আমার ভুলের জন্য এখন আমার ফ্যামিলিতে মানে আমি আগে যে আদরটা পাইতাম ওকে বিয়ে করার আগে, সেই আদরটা আমি এখন আমার ফ্যামিলি থেকে আর পাই না। দিন শেষে আমি একটা কথাই বলবো, যাদের জন্য হচ্ছে আমার গায়ে এই ডিভোর্সিটা একটা লাগছে, যাদের জন্য আমি 2.5 বছর পরেও মুভ অন করতে পারতেছি না, আল্লাহ পাক যেন তাদেরকে কখনোই মাফ না করে। যাদের জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে, আল্লাহ তুমি তাদের বিচার করো। আমাদের আজকের অতিথি তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ যদি নিজস্ব মতামত বা বক্তব্য জানাতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যেহেতু তাদের পারিবারিক বিচ্ছেদ বা ডিভোর্স ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তাই উভয় পক্ষের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে তাদের নাম, ঠিকানা ও পরিচয় প্রকাশ করা হয়নি। আমাদের উদ্দেশ্য কোনো পক্ষকে ছোট করা নয়, বরং সামাজিক সচেতনতার জন্য একটি বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।